সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান রয়েছেন আমাদের সঙ্গে। সোহরাব ভাই, স্বাগত স্টুডিওতে। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আগে স্থানীয় নাকি সংসদ, এখনও তারেক রহমানের ওপর 2 সাজা। সমকাল, সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে, ভারতের ভরসা বিএনপি। মানবজমিন, পথে পথে আতঙ্ক, হাতে আগ্নেয়াস্ত্র, বেপরোয়া অপরাধী। কালের কণ্ঠ, সরবরাহ বেশি, সংকটের সংখ্যা কম, চাপমুক্ত প্রশাসন এবং ডক্টর ইউনূসের দর্শন। আমাদের সময় দোলন চাপা কনক চাপা যেন আওয়ামী পল্লী, উন্নত ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করি। আমার দেশ, রাজনীতিতে অনৈক্য, গার্মেন্ট পল্লীতে ঈদ পোশাক তৈরির ধুম। কালবেলা, আত্মীয় কোটায় ঠিকাদারিতে একচ্ছত্র আধিপত্য এনডিইউর, উগ্র বামপন্থীদের পেছনে খরচ $29 মিলিয়ন। দেশ রূপান্তর, ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল। হাসিনা ও পরিবারের নামে প্লট বরাদ্দের নথির খোঁজ নেই। করতোয়া আলোচনায় নাহিদের পদত্যাগ, যখন কেউ সাহস করেনি তখন বিএনপি 31 দফা দিয়েছিল। The business standard proposed gas price to harm businesses greatly, investors warn. শিরোনামে যেটা দেখছি যে টক অফ দ্য কান্ট্রি বলতে পারেন $29 মিলিয়ন মিলিয়ন। তো যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেটা এসেছিল, সেই টাকাটা কার কাছে গেল, কিভাবে গেল, কে পেলেন, এই সব নিয়েই জল্পনা কল্পনা চলছে। আর ট্রাম্প তো বলেছেন উগ্র বামপন্থীদের কাছে গেছে। সেটাকে ধন্যবাদ মতি ভাই। উগ্র বামপন্থীদের চেয়ে উনি যে কথাটি বলেছেন যে এই প্রথম হচ্ছে ট্রাম্পের তার নির্বাচক মণ্ডলীর কাছে তার ঘোষণা অঙ্গীকার ছিল যে বিদেশের আমেরিকার বাইরের গণতন্ত্র উন্নয়ন, মানবাধিকারের উন্নয়ন, সুশাসন, এ ব্যাপারে তার কোনো দায়িত্ব নেই, বা এ ব্যাপারে মার্কিন জনগণের করের অর্থ খরচ করা হবে না, এই ধরনেরই তার ছিল যে আমেরিকা ফার্স্ট। এখন আমেরিকা ফার্স্টের সাথে আরেকটা স্লোগান হচ্ছে আমেরিকা লাস্ট, ফার্স্ট লাস্ট দুইটাই, মানে এর বাইরে কিছু নেই। আচ্ছা, যে অর্থায়নের কথা বলছে, প্রথমত হচ্ছে যে যুক্তরাষ্ট্র এটা ঘোষিতই, তারা ইউএসএইড বা অন্যান্য এনডিআই, আইআরআই ইত্যাদি সংস্থার মাধ্যমে এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে খরচ করে, কখনো পরিবেশ, কখনো গণতন্ত্র, কখনো মানবাধিকার, সুশাসন ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু ট্রাম্প যে কথাটি বলেছে যে 2জন ব্যক্তিকে নিয়ে একটি সংগঠন, সেই সংগঠনকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে বাংলাদেশের টাকায়, যেটা 350 কোটি টাকা। এই টাকাটা কোথায় গেল, কিসে খরচ করলো? একটি ইত্তেফাকের আপনার যে টকশো, সেখানে দেখলাম যে বলা হয়েছে যে এটি, তিনি নামও বলেছেন যে বাংলাদেশেরই একটি সংস্থার নামে বাংলাদেশের একজন গবেষক এই টাকা নিয়েছেন এবং তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে আর সংস্থাকে নিয়ে সারা দেশে এই কাজ করেছে, অর্থাৎ ভোটার সচেতনতা, মানবাধিকার, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ইত্যাদি সম্পর্কে। এখন সচেতনতামূলক কর্মসূচিতে এত কোটি টাকা, এবং যে নির্বাচন আমরা দেখেছি 18 বা 24-এ, মানে এটির কার লাভ হলো? প্রথম হচ্ছে যে যুক্তরাষ্ট্র গণতন্ত্র উন্নয়নের জন্য যদি টাকা দিয়ে থাকে বাইডেন প্রশাসন, সে বাংলাদেশের আমরা তো সেটা দেখলাম না। এখন এর মধ্যে একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণের কাছে তার অঙ্গীকার বা তার ব্যাখ্যা, আর একটা হচ্ছে আমাদের জনগণ, এবং এর সাথে যেহেতু বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সুতরাং এক ধরনের হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে এই টাকা ব্যয় হয়েছে কিনা, এই প্রশ্ন অনেকে করেছেন। তো সেক্ষেত্রে এটি তদন্ত হওয়া দরকার। আর সরকারের পক্ষ থেকে এই টাকা দিয়ে যেটা বলা হয়েছে, এই টাকা দিয়ে তারা কি করলে, এবং এদের নামও তো বেরিয়েছে বোধহয়। হ্যাঁ, নামও বেরিয়েছে। দেখলাম যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক নাম এসেছে, তার সাথে ইউএসআইডির কর্মকর্তাদের ছবি আছে, আবার দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গেও তার একটা ছবি আছে।
সবটা মিলে এই প্রথম হচ্ছে যেহেতু এসব প্রকাশিত হয়েছে, যে মার্কিন প্রেসিডেন্ট এই প্রশ্নটা তুলেছেন, মনে করি আমাদের সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা থাকা উচিত যে এটা কি হয়েছে, বা এটি এই সরকার দায়িত্ব নেওয়ার আগের ঘটনা, সুতরাং এর দায় এই সরকারের নেই। যে কোনো মানুষের মধ্যে ধোঁয়াশা আছে, মানুষের মধ্যে প্রশ্ন আছে। ইউটিউবে মানে অনলাইন চ্যানেলে কিন্তু এটা নিয়ে ঝড় বলতে গেলে শুধু আলোচনা নয়। তো সরকারের পক্ষ থেকে আমি মনে করি যে এর একটা ব্যাখ্যা থাকা দরকার, জরুরি। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে এরকম বিদেশি অর্থ সাথে যারা অর্থ আনেন বা অর্থ ব্যয় করেন, সেটা জনগণের তো কল্যাণ থাকতে হবে সেখানে। তারা কি করেছে এবং এই টাকা কিভাবে ব্যয় হয়েছে। এনজিওগুলো সম্পর্কে তো এক ধরনের মানুষের নেতিবাচক ধারণা আছে যে তারা যে অর্থ আনে সেটি জনগণের কল্যাণে কতটা যায়, আর যারা উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের কল্যাণে কতটা যায়। আর সুতরাং এটি নিয়ে, এবং আমরা তো এরকম বাংলাদেশ চাই, স্বনির্ভর, গণতান্ত্রিক, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ, সেখানে আমাদের গণতন্ত্র উন্নয়নে আমরা মুক্তিযুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না, অন্য দেশের সহায়তা লাগবে, এটি কেন? আবার যুক্তরাষ্ট্র এইসব কর্মসূচি যে সব দেশে নেয়, তাদের নিজস্ব একটা কি বলে একটা হচ্ছে প্রকাশ্য, একটা অপ্রকাশ্য এজেন্ডা থাকে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সেই এজেন্ডার মধ্যে তার আধিপত্য, তার রাজনীতি, তার একসময় তো স্নায়ুযুদ্ধের সময় ছিল রাশিয়াকে কিভাবে করা যায়, রাশিয়ার আধিপত্য, রাশিয়ার যে প্রভাব প্রতিপত্তি কিভাবে কমানো যায়। এখন সেই স্নায়ুযুদ্ধের অবসানের পরেও কিন্তু এটা আছে, একটা আছে যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যে কার আধিপত্য থাকবে, এসব ইত্যাদি নিয়ে। কিন্তু আমরা এটা বহির্বিশ্বে যাই হোক, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র সুসংহত থাকুক, রাজনীতি সুস্থ ধারায় চলুক, তাহলে কিন্তু এত কিছুর সহায়তা, এত কিছু মানে কি বলে প্রকল্প নেওয়ার দরকার হয় না। আমরা যদি বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশ কিভাবে চলবে এটা ঠিক করতে পারে, বা ঠিক করাটা উচিত, তাহলে অন্য কারো নাক গলানোর প্রয়োজন হয় না। আবার একটা স্বাভাবিক কর্মসূচিকেও সেটা তার ভিতর ষড়যন্ত্র খোঁজারও প্রয়োজন হয় না। আমি মনে করি যে এই বিষয়টি কি, এবং এমনকি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, কিন্তু এখানে মার্কিন দূতাবাস আছে, এই টাকাটা তো ট্রাম্প আসার পরে খরচ হয়নি, টাকাটা খরচ হয়েছে আগে। সুতরাং দূতাবাসের পক্ষ থেকেও একটা ব্যাখ্যা দেওয়া উচিত। আমি মনে করি যে জনগণের মধ্যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো উত্তর খোঁজা দরকার। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আগে স্থানীয় নাকি সংসদ নির্বাচন, কোনটা? হ্যাঁ, এটা নিয়ে তো আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু বিভক্ত। বিএনপি এবং তার সহযোগী দলগুলো, এমনকি বাম গণতান্ত্রিক জোটও চাচ্ছে যে জাতীয় নির্বাচন। আবার জামাত ইসলাম, নতুন যে দল হতে যাচ্ছে, আরও কিছু দল চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। প্রশ্ন হচ্ছে এই সরকারটিকে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী হচ্ছে যে সরকার অতীতে চলে গেছে এবং পরবর্তী যে সরকার, এর মধ্যে আপৎকালীন কি বলে একটা কি বলে হাইফেন বলা যায়, যে দুইটার মধ্যবর্তী অবস্থানে। এখন এই সরকারের দায়িত্ব হচ্ছে গত 3টি নির্বাচনে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবং এই কোটা বিরোধী যে আন্দোলন হলো তার পিছনে কিন্তু ছিল দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘ বছরের ক্ষোভ, সুশাসনের ঘাটতি, আপনার ভোট দিতে না পারা, এবং চুরি, দুর্নীতি, লুটপাট ইত্যাদি। মানুষের আকাঙ্ক্ষা কে ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যত দ্রুত একটি সম্ভব। হ্যাঁ, সেক্ষেত্রে প্রশ্ন এসেছে সংস্কারের ব্যাপারে তো কোনো রাজনৈতিক দল বলে না সংস্কার করা যাবে না। সংস্কার, এবং এই অধ্যায় শুরু হওয়ার আগে 5 আগস্টের আগেও তো অনেক দল, বিএনপি সহ অনেক দল সংস্কার কর্মসূচি দিয়েছে, সংস্কার প্রস্তাব দিয়েছে। এটি আলোচনা করে একটা কবে নির্বাচন দিতে পারে। আমি মনে করি সরকারের প্রথম দায়িত্ব হবে যে
জাতীয় নির্বাচনের তারিখটি ঘোষণা করে। তারিখ তফসিল কবে হতে পারে ঘোষণা করলে এই যে এখন একটা অস্থিরতা চলছে সমাজে, মানুষের মধ্যে সংশয় সন্দেহ কি হবে না হবে, এবং রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রেও এটা কিন্তু অনেকাংশেই কেটে যাবে যদি এই ঘোষণাটা আসে। আচ্ছা, তারপর এবং এই আমার ধারণা যে এমন কোনো দল নাই যে এটা মেনে নেবে না। মোটামুটি সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একদম আগামী ডিসেম্বরকেই ধরা হচ্ছে, ডিসেম্বর জানুয়ারি। প্রথম আলোর গতকালের প্রধান শিরোনাম ছিল যে ডিসেম্বরের নির্বাচন নিয়েই এগোচ্ছে নির্বাচন কমিশনও। এরপর রাজনৈতিক দলগুলোর সাথে বসা যে ডিসেম্বরের নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব কিনা আমার মনে হয় যে এটা সম্ভব। স্থানীয় সরকার তো 1 বছর কম সময় লাগবে না, আরো বেশি সময় লাগবে। আচ্ছা, প্রথমত সম্ভব না। হ্যাঁ, এখন সম্ভব না এই কারণে সামনে রোজা, তারপর ঈদুল ফিতর, তারপর ঈদুল আজহা, তারপর হচ্ছে বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টি ইত্যাদি। সুতরাং এই আগামী ডিসেম্বরের মধ্যে আরেক স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব হবে বলে মনে হয় না। সুতরাং এটি একটি মানুষের মধ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে এটি জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা, কৌশল, অথবা সরকার তার মেয়াদ আরো বাড়াতে চায় বা স্থায়ী করতে চায়। সরকার তো বলছে যে তারা মেয়াদ বাড়াতে চায় না বা তারা চিরস্থায়ী করতে চায় না। হ্যাঁ, মেয়াদই তো ঠিক হয় নাই, কতদিন থাকবে তারা। আচ্ছা, আরেকটি হচ্ছে যে জনজীবনের যে সমস্যা, এই সরকার যখন আসছে তখন মানুষের মধ্যে একটা ধারণা ছিল এই সরকার 2 বছর থাকবে, এটা মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি ছিল। কিন্তু 6 মাস 6.5 মাসেই তো সরকার মানুষের এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, উৎকণ্ঠা তৈরি হয়েছে, বিশেষ করে নিরাপত্তা এবং নিত্যপণ্যের দাম। সামনে কোন পত্রিকায় আপনার শিরোনাম আছে যে এই গ্যাসের দাম বাড়ানো। তো গ্যাসের দাম প্রথমত হচ্ছে গ্যাস যা চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। এবার পুরো শীতটা বাসাবাড়িতে গ্যাস সংকট, দিনের বেলা গ্যাস থাকতো না, রাতের জন্য অপেক্ষা করতে হতো। এবং অনেক কর্মজীবী নারী বলেছেন যে তারা দিনে অফিস করেন এবং রাতে রান্না করেন, মানে একটা অসহনীয় অবস্থা। কিভাবেই করা যাবে। আরেকটা হচ্ছে যে গ্যাসের দাম বাড়ালে সে তো শিল্পপণ্যের দাম বাড়বে, পরিবহন খাতে দাম বাড়বে, সব ক্ষেত্রে দাম বাড়বে। এবং এখনই মানুষ অসহনীয় অবস্থায় আছে, নিত্যপণ্যের দামের বাজার অস্থিতিশীলতা। সামনে রোজায় সরকারের প্রস্তুতি আছে, তারপর কিন্তু ভয় আছে যে কোন পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়। এক ধরনের রাজনৈতিক দলগুলোর সহায়তা এই সরকারের কিন্তু এই সরকার তো নির্বাচনের মাধ্যমে আসে না, গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সমর্থন, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, এবং সেই সমর্থন কিন্তু কমে যাচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো দলের নেতা বলছেন যে এই সরকারের তারা উদ্দেশ্য থেকে, তাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে। দেখলাম তারেক রহমানের বক্তব্যে সে কথাটি আছে। আমি মনে করি যে আলোচনা, আচ্ছা, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো, সব রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, কিন্তু এখন পর্যন্ত আলোচনাটা কিভাবে হবে, মানে তার কোনো কর্মসূচি নেই। তাহলে এটা কবে শুরু হবে? এটা তো আবার অনিশ্চয়তা বাড়লো। এর আগে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলো, ইস্যুগুলো এক ধরনের রাজনৈতিক দলগুলো কিন্তু সমর্থনই দিয়েছে সরকারকে। তারপর বললো জাতীয় ঐকমত্য কমিশন ভিন্ন ভিন্ন সব দলগুলোর সাথে আলোচনা করবে, কিন্তু আলোচনা একটা রোডম্যাপ দিতে পারে না। নির্বাচনের রোডম্যাপ না হয় পরে দিল, এই আলোচনা তো শুরু করতে পারে। এক উপদেষ্টা বলেছিলেন যে প্রয়োজনে রোজাও আলোচনা হবে, শুরুটাই তো হলো না। তাহলে এই প্রথমে তো আলোচনা শুরুটা হওয়া উচিত, নির্বাচনের ব্যাপারে দিনক্ষণ ঘোষণা করা উচিত, এবং যে জনজীবনের যে সমস্যা, সংশয়, সংকট, এটি কাটানোর জন্য রাজনৈতিক দলগুলোর সাথে শুধু নির্বাচন নিয়ে নয়, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা। আর সরকার, আমরা তো দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ বলছিল ফেব্রুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে। এখন তো ক্যাম্পাসগুলোই আবার উত্তপ্ত হয়েছে, পরিবেশই নাই এবং মুখোমুখি অবস্থানে। আজকে কুয়েটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তারা একটা দাবিনামা দিয়েছে, তারা নিরাপত্তাহীনতার কথা বলছে। আবার সেখানকার ছাত্রদলের নেতাকর্মীরা তারা বলছে তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে।
এই যে পাল্টাপাল্টি, এটা তো হওয়ার কথা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবার সমর্থন নিয়ে দেশ চালাবে এবং একটি নির্বাচনের প্রস্তুতি নেবে। সেই প্রস্তুতিও আমরা দেখছি না, সেভাবে দেখছি না, পুরোপুরি দেখছি না। আর সংকট সন্দেহ তো আরো বাড়ছে। এই পরিস্থিতিতে একটা মানে যেভাবে যাচ্ছে তাতে তো অন্যরকম। দেশ রূপান্তরের একটা শিরোনাম আছে যে ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল। না না, এটা তো খুবই উদ্বেগের। প্রথমত হচ্ছে ডেভিল হান্ট শুরু করা হলো কোন প্রেক্ষাপটে? মানুষের মধ্যে উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, এবং মাঝে মাঝে সরকার এবং আবার আইএসপিআর থেকেও বিবৃতি দেওয়া হতো যে আমরা আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যে দায়িত্ব পালন করছি তারা তথ্য প্রমাণ সহ ঘোষণা করত। কিন্তু কিন্তু আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছিল না, বরং এর মধ্যেই দেখলাম যৌথ অভিযান না, যৌথ বাহিনীর দায়িত্ব পালন অবস্থায় 32 নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়া হলো। তারপরও কিন্তু সেটাই করা হলো না, যে এরপর এইরকম একটা অভিযান চালানো হলো আপনার গাজীপুরের ঘটনার পর। এবং গাজীপুরের ঘটনা নিয়ে তো সারা মানে বিতর্ক এবং আলোচনা, যে গাজীপুরের ঘটনা, সেখানে যদি ডাকাতরাও ওই বাড়ি হামলা করে থাকে, ওই বাড়ি যদি সরকার বাজেয়াপ্ত করতে পারে, সরকারের নির্দেশে যে কোনো সম্পত্তি অধিগ্রহণ করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, কিন্তু সেখানে যদি ডাকাতও পড়ে থাকে, সেখানকার বৈষম্যবিরোধী ছাত্র সমাজের তো দায়িত্ব ছিল থানায় যে সেই খবরটা দেয়া, থানা পুলিশের আশ্রয় নেওয়া। তারা না যে তারা যদি সেই আবার ডাকাত ধরতে যে আবার ডাকাতের কবরে পড়ে বা স্থানীয় জনগণের রোষের কবরে পড়ে, ওই প্রেক্ষিতেই কিন্তু ডেভিল হান্ট শুরু হলো। আচ্ছা, ডেভিল হান্ট শুরু হলো, কিন্তু যাদের ধরা পড়ছে কারা? আমরা তো দেখছি বেশিরভাগই কোনো বিশেষ দলের নেতাকর্মী। মানে সেখানে সামাজিক অপরাধ যারা সংগঠিত করে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে। আমরা মোহাম্মদপুরে দেখলাম যে বন্দুকযুদ্ধে 2 জন মারা গেল। তো বন্দুকযুদ্ধের এই সংস্কৃতি থেকে তো আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম, যে বিচার বহির্ভূত হত্যা হবে না। আর সেখানে এই অভিযানের আগে কেন মানে সেখানকার অপরাধীদের ধরা হলো না? আপনি উত্তরা দেখলেন যে একজন কিভাবে কিশোর গ্যাং বলা হলো, যে স্থানীয় অপরাধী চক্র কিভাবে একজন নারী এবং একজন পুরুষকে মানে কুপিয়ে রক্তাক্ত করলো। তারপর যদিও সেখানে সবাইকে ধরা হয়েছে। এইভাবে অপরাধীদের যদি খুঁজে বের করার জন্য এই ডেভিল হান্ট অভিযান চলতো, তাহলে মানুষের মধ্যে কিন্তু একটু স্বস্তি আসতো। কিন্তু দেখা যাচ্ছে যে এটা রাজনৈতিকভাবে রাজনৈতিক যে প্রতিপক্ষ ভাবে যদি সরকার অথবা ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা থাকলে অবশ্যই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু এটা তো নির্বিশেষে করা হচ্ছে। অনেকে কালকে তো একটা দেখলাম যে থানায় যেই বলছে যে আমরা তো অপরাধ করিনি, আমরা বঙ্গবন্ধুকে সমর্থন করি, আওয়ামী লীগ করি, কিন্তু আমরা তো অস্ত্রবাজি করি না। এখন প্রমাণ করতে হবে অস্ত্র। আর এটা তো জানেন যে আমাদের পুলিশ কিভাবে কাজ করে, যে টেবিলে পিস্তল নিয়ে দেখানো হয় যে এদের হাতে পিস্তল পাওয়া গেছে। এটা আওয়ামী লীগ আমলে হয়েছে, তার আগে হয়েছে, এবং এখনো যদি হয়। এই সরকার তো রাজনৈতিক অভিলাষ নাই যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে একটা অভিযান চালাতে হবে। এই সরকার অভিযান চালাবে জনগণের সমর্থন নিয়ে, প্রকৃত অপরাধী যারা। এখন সেটা যদি আওয়ামী লীগ আমলের তালিকা ধরে বা অন্য এর আগের আমলের কোনো তালিকা ধরে অপরাধী ধরার চেষ্টা করে, তাহলে অপরাধীও ধরা পড়বে না, আর অপরাধও কমবে না, এবং মানুষের এই অস্বস্তি, উদ্বেগ থেকেই যাবে। ধন্যবাদ। আপনি জানেন যে 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এবার থেকে পালন করা হবে। ওই যেখানে বিডিআর মানে হত্যাকাণ্ডের পর করা হয়েছে। জি না, এটা ভালো। মানে আমাদের যে কারণেই হোক, যেভাবেই হোক, এতজন সেনা কর্মকর্তা মারা গেছেন সেই বিডিআর বিদ্রোহ বলি বা চক্রান্ত বলি, ষড়যন্ত্র বলি, আর তাদেরকে তো আমরা স্মরণ করব না কেন? 71 থেকে বা তারও আগে থেকে আমাদের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন, যতগুলো জাতীয় ঘটনায় যারাই জীবন দিয়েছেন, তাদের সবাইকেই স্মরণ করব। সেটা আমরা অনেক দিবস আছে, সুতরাং সেনা দিবস পালন জাতীয়ভাবেই হতে পারে। সরকার এটি করেছে, এবং কারণ অন্তত
ওই যারা যেসব পরিবারের সদস্য হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, তাদের তো এটুক সান্ত্বনা থাকবে যে রাষ্ট্র তাদের স্মরণ করছে। কিন্তু একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে যারা অন্যায়ভাবে যারা জেল জুলুমের শিকার হয়েছিলেন তারাও তাদেরও যাতে মুক্ত করা হয় দ্রুত। আদালতে অনেকের মামলা আছে, সেই মামলা দ্রুত নিষ্পত্তি হোক এবং অন্যায়ভাবে আবার নিরপরাধ মানুষ নতুন তদন্ত বা নতুন বিচারের নামে, নতুন করে বিচারের নামে নিরপরাধ মানুষ যাতে আবার হয়রানির শিকার না হয়। আওয়ামী লীগের অনেক মামলা কিন্তু এবার প্রকৃত মামলা, গ্রেনেড হামলা, 21 গ্রেনেড হামলা এ তো ঘটেছে এবং ঘটিয়েছে কারা, সেটাও মাধ্যমে দেশি বিদেশি গণমাধ্যমে এসেছে। কিন্তু এই মামলাটিকে বিএনপি প্রথম ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, এক ধরনের সত্যকে আড়াল করার চেষ্টা করলো, জজ মিয়ার কাহিনী বানালো। পরে আওয়ামী লীগ এসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু এটি একটি সুষ্ঠু তদন্তের দিকে যাচ্ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এটাকে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে যাই পুরো মামলাটিকে কিন্তু নষ্ট করে দিল। এবং এখন দেখা গেল যে যাদের শাস্তি দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড সহ তারা খালাস পেল এবং নতুন যদি বলছে যে আদালত বলছে যে মামলাটি আবার তদন্ত হবে। 2004 সালের ঘটনা এখন 2025 সালে এসে বলছে যে আবার তদন্ত হবে। মানে আপনি দেখুন মানুষের বিচার পাওয়ার কোথায় অধিকার আছে, বিচার পাওয়ার কোথায় সুযোগ। এই কিন্তু ভুল বিচারের চাইতে মানে 20 বছর ধরে তদন্ত হওয়া ভালো। জি, মানে ভুল বিচারের চাইতে না ভুল বিচার তদন্ত হওয়া ভালো, কিন্তু এই তদন্ত যে শেষ হবে আবার এই তদন্ত যে সঠিক হবে তার নিশ্চয়তা কে দেবে? না, কারণ এই সরকার যে তদন্ত করলো সেটা যে পরবর্তীকালে নির্বাচিত সরকার সেই তদন্ত রাখবে, সেটা তাহলে তো আওয়ামী লীগ তো সেটি পারত, তাহলে তো এই বিচারটা এভাবে ভণ্ডুল হয়ে যায় না। জি, এই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, ঢাকা দিল্লি সম্পর্কের ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছেন যে কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এটা তো দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন আছেই। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে কেন, ভারতের সিদ্ধান্ত না হবে? দুই দেশই নেবে। কথা হচ্ছে এটা হচ্ছে নিজের দায় অন্যের উপর চাপানো। বাংলাদেশের পক্ষ থেকেও চাপানো হয়, ভারতের পক্ষ থেকে। যেটা হচ্ছে যে যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে কোনো উপদেষ্টার বক্তব্য সেটা ভারতকে কি বলে তাদের আহত করছে বা তাদেরকে উদ্বিগ্ন করে। এখন একইভাবে ভারতেরও তো গণমাধ্যম, ভারতের সামাজিক মাধ্যম আর বক্তব্য তো বাংলাদেশকেও বা বাংলাদেশকেও তো উদ্বিগ্ন করে। প্রতিবেশীকে তো আর বাদ দেওয়া যাবে না। আমরাও ভারতকে বাদ দিতে পারি না, ভারতও বাংলাদেশকে বাদ দিতে পারে না। আমাদের তিন দেশে ভারত আর তিন দিকে ভারত, এটা যেমন সত্য। আবার প্রধান উপদেষ্টা বলছিলেন যে বাংলাদেশকে বাদ দিয়ে তো ভারত মানচিত্র রাখতে পারবে না, তার মানচিত্র। এটা সব দেশের জন্য সত্য। ভারত চীনের সাথে কত বছরের 62 সাল থেকে যে বিরোধ, তারপর তাদের একটা সম্পর্ক তো আছে এবং বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ক্রমশ বাড়ছে। বাণিজ্যিক লেনদেন, বিশেষ করে চীনা পণ্য ভারতে যাওয়া। তা আমাদের যে স্বাভাবিক একটা সম্পর্ক ছিল, দেখো 65 সাল পর্যন্ত, যুদ্ধ পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কোনো রকম সমস্যা ছিল না। মানে চট্টগ্রাম থেকে ট্রেন দিল্লি যেতে পারত। সেটা বন্ধ হলো 65 সালের যুদ্ধের পর। স্বাধীন বাংলাদেশে 71-এ মুক্তিযুদ্ধের মধ্যে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে ভারতের ওরকম একটি সম্পর্ক হবে, এরকম সন্দেহের সম্পর্ক হবে, অবিশ্বাসের সম্পর্ক হবে, এটা তো কোনোভাবে ভাবতে পারি না। এটা আলোচনা করা, প্রধান উপদেষ্টা আশা করছেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আশা করছেন যে আনুষ্ঠানিক বৈঠক হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী ঢাকায় সফর করুন। একটি ভালো, এত নেতিবাচকের মধ্যে একটি ইতিবাচক বলবো যে দুই দেশের সীমান্তরক্ষী প্রধান তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে এক ধরনের তারা অঙ্গীকার করেছেন যাতে সীমান্তে উত্তেজনা না হয় এবং সীমান্তে গুলির ঘটনা না বা মানে হত্যার ঘটনা না ঘটে। হ্যাঁ, এটা বাস্তবায়ন করা। তো এটা বাস্তবায়ন করাতে তো এটা উভয়ের সদিচ্ছা থাকতে হবে। বিশেষ করে যেখানে অভিযোগটা হচ্ছে যে ভারতের সীমান্তরক্ষী দ্বারাই বাংলাদেশের মানুষ হতাহত হচ্ছে,
সুতরাং তাদেরই একটা সতর্ক থাকতে হবে। আর পৃথিবীর কোনো দেশের সীমান্তে এরকম গুলি করে মানুষ মারার ঘটনা ঘটে না, কারণ অপরাধ করলে তাকে তার দেশের আইন অনুযায়ী জেলে নেবে, বিচার করবে, জরিমানা করতে পারে, কিন্তু কিন্তু এখন এই যে মনে করেন যে মানে ভারত তো মানে ভিসা দেওয়া বন্ধ করে রেখেছে বাংলাদেশিদের। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তো এর ফলে কি লাভ, কে উপকৃত হচ্ছে? উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভ তো হচ্ছে না। এখন বাংলাদেশের যে ক্ষতি এটাই যে বলা হচ্ছে যে আমরা যে কুমিনে যে চিকিৎসা করব, এই সামর্থ্য তো সবার নেই বিমান ভাড়া দিয়ে যাওয়ার। দ্বিতীয় হচ্ছে ভারতের ক্ষতিটা তো অনেক বেশি, সেখানকার অনেক হাসপাতাল প্রায় বন্ধের উপায়, ব্যবসা বাণিজ্য মার্কেট বন্ধ। বাংলাদেশ তো ভারতের জন্য একটা পর্যটন কেন্দ্র ছিল, শুধু চিকিৎসা বা শুধু শিক্ষার্থী যাওয়া নয়, পর্যটন ছিল, এবং বাংলাদেশ সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম পর্যটন, বা বেশি সংখ্যক লোক যেত, বছরে 15 লাখ লোক যেত। সেটা যদি আপনি হঠাৎ বন্ধ করে দিলেন, তাতে ভারতের অর্থনীতিতে চাপ পড়বে। তারপর এরকম হতে হতে এক ধরনের অবিশ্বাস তৈরি হতে দেখা গেল যে মানে যেটা মানে পশ্চিমবঙ্গ থেকে যেটা বলা হয়ে থাকে, এটা আসলে পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচন, এই জন্য আসলে মমতা ব্যানার্জিকে চাপে রাখার জন্য এই সিদ্ধান্ত, এটা কেউ বলেন, আমি জানি না। এটি তো ভারতের আবার অনেক ব্যাপারে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণেও বাংলাদেশকে ব্যবহার করা হয়। সেটা একসময় ব্যবহার করা হতো যে অনুপ্রবেশ, যে বাংলাদেশের লোক যে সেখানে ভোট দিয়ে আসে, এটা যারাই ক্ষমতায় থাকতো। সুতরাং আমরা বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় হবে সেটা যেমন চাই না, আবার বাংলাদেশকে সবাই টার্গেট করবে, বাংলাদেশের এখানে সংখ্যালঘু নির্যাতনের শিকার হলে অবশ্যই বলবে, কিন্তু সেটাকে অতিরঞ্জন করে বা সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এক ধরনের এমন পরিস্থিতি তৈরি করা, এবং সেটা যে ওয়াশিংটনে প্রতিকার চাইতে হবে সেটা তো না, প্রতিকার ঢাকার কাছেই চাইতে হবে। আর ঢাকাকেও এটা সজাগ থাকতে হবে যাতে এর ধরনের অভিযোগ না করতে পারে। এবং আমার মনে হয় না তো যে গত দুর্গোৎসবে আমরা দেখেছি এত শান্তিপূর্ণভাবে হয়েছে, তারপরও সংখ্যালঘুদের উপর তাদের মধ্যে যে ভয়ভীতি আছে সেটি কাটানো দরকার। এটা একটা সামাজিক সংহতি দরকার, একইভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা রাষ্ট্রীয় সমর্থনের দরকার। অনেক ধন্যবাদ সৌরভ ভাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।